আসসালামু আলাইকুম। মাতৃভাষায় ইংরেজি শিখুন প্রকল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সেলিম হোসেন। এই সেল জেনারেশনের এই ভাষা শিক্ষা প্রকল্পে আজ আমরা শিখব অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। আমরা সাধারণত বাক্য বলার ক্ষেত্রে এই দুইটা ফর্মে ব্যবহার করি। হয় আমরা কোনো বাক্য অ্যাক্টিভ সেন্সে বলি, আর না হয় প্যাসিভ সেন্সে। দেখি আমরা এটাকে কত সহজে উপস্থাপন করতে পারি। পারফেকশন উইল কাম থ্রু প্র্যাকটিস। আবারও সেই একই কথা যে অনুশীলনী মানুষকে দক্ষ করে, তার মানে অনুশীলনের মাধ্যমেই পূর্ণতা আসে। এই স্লাইড থেকে আমরা যে তথ্য পাবো সেটা আমরা বাক্যে প্রচুর পরিমাণ ব্যবহার করি। এখানে ভার্বের আগের অংশ এবং ভার্বের পরের অংশ নিয়ে আজ আলোচনা করব, তার মানে সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে আলোচনা করব। কারণ আমরা ভার্ব নিয়ে মূলত গ্রামারে কাজ করি, ভাষাতে কাজ করি মূলত ভার্ব নিয়ে। আমরা সংক্ষেপেও যদি কোনো অংশ বলি সেখানে ভার্ব বলার চেষ্টা করি। আর গ্রামার ইজ এ প্লে অফ ভার্ব। আমরা শুধুমাত্র ভার্ব নিয়ে খেলা করি যখন গ্রামার করা হয়। আর ভাষা বলার ক্ষেত্রেও আমরা মূলত ভার্বকেই বেশি ব্যবহার করি। সুতরাং এর আগে পাশে সম্পর্কে, অর্থাৎ আগের অংশ এবং পরের অংশ সম্পর্কে যদি আমরা জানতে পারি, আমরা আরও সুন্দরভাবে ভাষাটাকে উপস্থাপন করতে পারবো। তো এখানে বাম পাশ থেকে যদি আমরা 3 নম্বর সারির দিকে খেয়াল করি, এখানে সাবজেক্ট এবং 4 নম্বর সারিতে আছে অবজেক্ট। তো সাবজেক্ট আর অবজেক্টের বিষয়টা আমরা একটু পার্সন ভেদে খেয়াল করি। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় আই, এবং অবজেক্ট হিসেবে আই এর অবজেক্ট মি। আমরা ফার্স্ট পার্সন প্লুরালের ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে যেটা নেই সেটা হচ্ছে উই, আর অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় আস। সেকেন্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে এবং প্লুরালের ক্ষেত্রে সাবজেক্ট হিসাবে ইউ, এখানে অবজেক্ট হিসাবে রূপগত কোনো পার্থক্য হয়নি সাবজেক্ট এবং অবজেক্টের ক্ষেত্রে। থার্ড পার্সন সিঙ্গুলারে হি, শি, নাউন, ইট এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। আর অবজেক্ট হিসেবে আমরা একটু খেয়াল করলে দেখতে পারি যে হি এর অবজেক্ট এখানে হিম, আর শি এর অবজেক্ট করা হয়েছে হারকে। নাউন এবং ইটের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো পার্থক্য হয়নি। আর থার্ড পার্সন প্লুরালে যে বিষয়টা আছে সেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করা হয়, আর অবজেক্ট হিসেবে দেম ব্যবহার করা হয়। আমরা এই সাবজেক্ট এবং অবজেক্টের ধারণা নিয়েই প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েসের কাজগুলো সারতে পারবো ইনশাল্লাহ। এখানে কিছু বাংলা দেওয়া আছে, আর এই বাংলার জন্য আমরা কোন সাবজেক্ট এবং কোন অবজেক্ট ব্যবহার করব সেটা একটু দেখে নিলে ভাষাটাকে আরও সহজ করা সম্ভব হবে। এই স্লাইড থেকে আমরা প্রাইমারি অক্সিলারি সম্পর্কে ছোট একটু ধারণা নিয়ে সামনের দিকে আগাবো। এখানে প্রাইমারি অক্সিলারি ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্ব। তো প্রাইমারি অক্সিলারির যে পার্টটা এখানে দেওয়া আছে সেখানে ডু ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে ডু এবং ডাজ, যেটা প্রেজেন্ট ফর্মে, এবং ডিডটা আছে পাস্ট ফর্মে। বি ভার্বের ক্ষেত্রে অ্যাম ইজ আর আছে প্রেজেন্ট ফর্মে, আর পাস্ট ফর্মের জন্য আছে ওয়াজ ওয়ার। হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ আছে প্রেজেন্ট ফর্মে, আর পাস্ট ফর্মে আছে হ্যাড। এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করবো যে ডু ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব তার মানে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইড, নিড, ডেয়ার, মাস্ট, আউট টু, ইউজ টু, এই ভার্বগুলোর পর ডু ভার্ব এবং এই মডেল অক্সিলারি ভার্বগুলোর পর ভার্বের বেস ফর্ম বসে। আরেকটা জিনিস খুব বেশি খেয়াল রাখতে হবে, বি ভার্বের পর ভার্বের 4 নম্বর রূপ বসে, তার মানে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভ ভার্বের পরে ভার্বের 3 নম্বর রূপ, তার মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। কিন্তু আজকে আমাদের কাজ যেহেতু প্যাসিভ ভয়েস, সেহেতু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা প্যাসিভ ভয়েসের যে কোনো বাক্যের ক্ষেত্রে একটা জিনিস ইনক্লুড করাবো, সেটা হচ্ছে জোর করে একটা বাক্যের মাঝে বি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর রূপ ইনক্লুড করাবো। দেখি সেটা কিভাবে হয়। এই স্লাইড থেকে ভার্বগুলোকে নিয়ে যদি সামনের দিকে আগানো যায় তাহলে কাজটা আরও সহজ হবে। নিচের দিক থেকে ভার্বগুলোকে আয়ত্ত করে নিয়ে তারপরে সামনের দিকে আগালে বেশ সুবিধা হবে, সুবিধাজনক একটা পর্যায়ে গিয়ে কাজ করা যাবে।
যেমন এখানে ডু বা ডাজ আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম 1 নম্বর রূপে, ডিড আছে ভার্বের 2 নম্বর রূপে, ডান আছে 3 নম্বর রূপে, এম ইজ আর আছে ভার্বের প্রেজেন্ট ফর্মে, ওয়াজ ওয়ার আছে পাস্ট ফর্মে, দ্যাট মিনস ভার্বের 2 নম্বর রূপ, বিন আছে 3 নম্বর রূপে, হ্যাভ হ্যাজ যেমন প্রেজেন্ট ফর্মে আছে, হ্যাড পাস্ট ফর্মে, ড্রিঙ্ক আছে ভার্বের প্রেজেন্ট ফর্মে, ড্রাঙ্ক। এভাবে প্রত্যেকটা বাক্যকে কোনো ফর্ম হিসেবে আমরা ব্যবহার করব। 6টা ফর্ম যদি জানা থাকে আমাদের আরও সুবিধা হবে। তো আমাদের আজকের কাজের জন্য 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর লাগবে, বাকিগুলো লাগবে না, তাই বাকিগুলো সম্পর্কে আলোচনাও করতেছি না। দেখি আমরা সামনের দিকে আগাই। এখানে সাবজেক্টের পর ভার্বের 1 নম্বর রূপ আছে, তাই আমরা 1 নম্বর রূপের ব্যবহারটা করি। আই ইট রাইস, এটা ভার্বের 1 নম্বর রূপ, তার মানে প্রেজেন্ট ফর্ম, সুতরাং এটা একটা প্রেজেন্ট টেন্স। এ বিষয়ে কোনো সন্দেহ নাই আমাদের, যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে ব্যবহার করা হয়েছে সাবজেক্টের পর। তো আই ইট রাইস এই বাক্যে বাংলা অর্থ দাঁড়াচ্ছে আমি ভাত খাই। তো আমরা যেহেতু মাতৃভাষায় শিখবো, সুতরাং আমাদের প্রত্যেকটা বাক্যের মাতৃভাষাটা, তার মানে আমাদের ভাষাটাকে একটু আয়ত্তে আনার চেষ্টা করবে। আই ইট রাইস, আমি ভাত খাই। এই বাক্যটাকে টেকনিক্যালি যদি আমরা নেগেটিভ করে দিই তাহলে আরেকটা বাক্য শিখে যাব, আই ডোন্ট ইট রাইস। যেহেতু এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, সেহেতু অক্সিলারি ভার্ব ডন্ট এসে বাক্যটাকে নেগেটিভ করেছে। কারণ আমরা যদি কোনো জায়গা অক্সিলারি ভার্ব হিসেবে কাউকে না পাই, তাহলে সেই বাক্যকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে ডু ভার্বের সাহায্য নেব, তাহলে এই বাক্যটাকে আমরা নেগেটিভ করতে পারবো সহজে। যদি কোনো অক্সিলারি ভার্ব বাক্যে না থাকে, তাহলে সেখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডুটাকে আনবো। যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, আই ট্রাইস এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, সুতরাং আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে ডু আসলো এবং বাক্য ডু এর পাশে একটা নট নিল আর বাক্যটাকে নেগেটিভ করলো, কারণ নট অক্সিলারি ভার্বের পরে বসে। সুতরাং বাক্যটা এরকম হলো, আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। প্রথম বাক্য ছিল আই ইট রাইস, আমি ভাত খাই, নেগেটিভ করার দরুন হলো আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। এখন প্রথম বাক্যটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি, যেহেতু প্রথম বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, সুতরাং অক্সিলারি ভার্ব হিসেবে আসলো ডু, আর ডু নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে সাহায্য করে। এই বাক্য আমাদের ইন্টারোগেটিভ করতে সাহায্য করলো ডু ভার্ব। তো ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস। এই বাক্যটাকে যদি আমরা এখন নেগেটিভ করি, নেগেটিভ ইন্টারোগেটিভ, তাহলে বাংলা অর্থ দাঁড়াবে এরকম, আর ইংরেজি বাক্যটা হবে এরকম যে ডন্ট আই ইট রাইস, ডন্ট আই ইট রাইস, ইংরেজিটা এরকম, এবং এর বাংলা অর্থ দাঁড়াবে আমি কি ভাত খাই না, ডন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাই না। এই বাক্যগুলোকে আমরা যদি প্যাসিভ ভয়েসে বলতে চাই, তাহলে উক্ত বাক্যের মাঝে শুধুমাত্র জোর করে আমাদের ইনক্লুড করাতে হবে বি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর রূপ, কারণ প্যাসিভ ভয়েসের একটা বিশেষ সংজ্ঞা বি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর রূপ। তো আমরা প্রথম বাক্যের দিকে যদি খেয়াল করি, আই ইট রাইস, এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই, তাহলে আমাদের বি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর রূপ। সুতরাং আমাদের খেয়াল করতে হবে এই বাক্যের ভার্ব কি। উক্ত বাক্যের ভার্ব ছিল ইট, তো ইট ভার্ব ছিল, আমাদের করতে হবে বি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর রূপ। তো উক্ত বাক্যের ভার্বের পূর্বে যদি আমরা একটা বি ভার্ব বসাই, তাহলে আমাদের এখানে খেয়াল রাখতে হবে উক্ত ভার্বটা কোন ফর্মে ছিল। ভার্বটা যেহেতু প্রেজেন্ট ফর্মে ছিল, তার মানে সাবজেক্টের পরের অংশটার দিকে একটু খেয়াল রাখতে হবে। সেটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে আমাদের প্রেজেন্ট ফর্ম নিতে হবে বি ভার্বের। যেহেতু ইটটা ভার্বের প্রেজেন্ট ফর্মে ছিল, সুতরাং আমাদের বি ভার্বের প্রেজেন্ট ফর্ম নিতে হবে। বি ভার্বের প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে আমরা জানি ব্যবহৃত হয় এম, ইজ অথবা আর। এম, ইজ, আর এই তিনটা মূলত বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয়। রাইস ইজ ইটেন, তার মানে আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, দেন বি ভার্ব হিসেবে এম, ইজ, আর, আমরা ইজ নিলাম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আর তারপরে বি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর রূপ ইট এর 3 নম্বর রূপ আমরা জানি ইট, এট, ইটেন। ওকে, এই বাক্যকে যদি আমরা এখন টেকনিক্যালি নেগেটিভ করি, তাহলে রাইস ইজন্ট ইটেন। আর আমরা যদি বাংলা ভাষায়, তার মানে আমাদের মাতৃভাষায়ও আয়ত্ত করার চেষ্টা করি, তাহলে আমাদেরকে বাংলা সহ শিখে যেতে হবে রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হচ্ছে। রাইস
isn't eaten, ভাত খাওয়া হচ্ছে না। is rice eaten, ভাত কি খাওয়া হচ্ছে? isn't rice eaten, ভাত কি খাওয়া হচ্ছে না? তার মানে আমরা এই বাক্যগুলোকে আমাদের মাতৃভাষায় আয়ত্ত করতে পারতেছি এবং খুব টেকনিক্যালি একটা বাক্য থেকে আরেকটা বাক্যে চলে যাওয়া যাচ্ছে। রাইস ইজ ইটেন, এই বাক্যে অক্সিলারি ভার্বের পরে একটা নট বসিয়ে আমরা নেগেটিভ করতে পারতেছি, রাইস ইজন্ট ইটেন, ভাত খাওয়া হচ্ছে না। আবার অক্সিলারি ভার্বটাকে বাক্যের প্রথমে এনে ইন্টারোগেটিভ করতে পারতেছি, ইজ রাইস ইটেন, ভাত কি খাওয়া হচ্ছে। আবার অক্সিলারি ভার্বের পরে একটা নট বসিয়ে এই বাক্যটাকেও আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারতেছি, ইজন্ট রাইস ইটেন, ভাত কি খাওয়া হচ্ছে না, ভাত কি খাওয়া হচ্ছে না। এইরকম করে আমরা শুধুমাত্র ভার্ব চেঞ্জ করে আরও বাক্য তৈরি করতে পারবো। তো আমাদের কাজ শুধুমাত্র ভার্ব চেঞ্জ করতে হবে, সাবজেক্ট ঠিক রেখে শুধুমাত্র ভার্ব চেঞ্জ করে সামনের দিকে আগাতে হবে। আমরা পরবর্তীতে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে কীরকম হয় সেটা একবার খেয়াল করি। এখানে এই স্লাইডে সাবজেক্টের পর আমরা ভার্বের পাস্ট ফর্ম নিয়ে কাজ করেছি। আর এই বাক্যটা আই এট রাইস এরকম লেখা হয়েছে, আর সাবজেক্টের পরে এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং এটা একটা পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স যুক্ত বাক্য। এই বাক্য যদি আমরা বাংলা অর্থ করি তাহলে আমাদের অতীতের তথ্য দিবে, এরকম একটা বাংলা করতে হবে। আই এট রাইস, আমি ভাত খেলাম, তার মানে একটু অতীতের, আমি ভাত খেতাম খেলাম এরকম, দ্যাট মিনস অতীতের কোনো তথ্যের জন্য, অনির্দিষ্ট কোনো তথ্যের জন্য আমাদের সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করে। তার মানে সেখানে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, দ্যাট মিনস 2 নম্বর রূপ ব্যবহার করে বাক্যগুলো সম্পূর্ণ করা হয়। আই এট রাইস, আমি ভাত খেলাম। এই বাক্যকে যদি আমরা এখন নেগেটিভ করতে চাই তাহলে আমাদের এখানেও দেখতে হবে যে আসলে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যেহেতু উক্ত বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, সুতরাং আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু ভার্বের সাহায্য নেব। আর ডু ভার্ব হিসেবে আসবে ডু, ডাজ অথবা ডিড। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উপরের বাক্য পাস্ট ফর্ম সমৃদ্ধ একটা ভার্ব আছে, সুতরাং সাবজেক্টের পরে পাস্ট ফর্ম থাকার দরুন সিম্পল পাস্টে আছে বাক্যটি, আমাদের নিচের বাক্যটি সিম্পল পাস্টে করতে হবে। তার মানে আমাদের সাবজেক্টের পরের অংশ অবশ্যই পাস্ট টেন্স রেখে করতে হবে। তো সাবজেক্টের পরে এখন আমরা যে অংশটি বসাবো সেটা ডু ভার্ব বসাচ্ছি। তো ডু ভার্বের এখন আমাদের আর প্রেজেন্ট ফর্মে রাখা যাবে না, অবশ্যই ডু, ডাজ, ডিড। তো এখান থেকে আমাদের চুজ করতে হবে কোনটি নিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডিড নিলে সব থেকে সুবিধা হবে, কারণ এখানে আমরা ডিড নিলে একসাথে ভার্বের পাস্ট ফর্মটাও পেয়ে যাচ্ছে। কারণ আমরা জানি ডু ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডিড। আই ডিডন্ট ইট রাইস, আমরা জানি ডু ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে এখানে, তাই আমরা আর এড বসাতে পারলাম না, আমাদেরকে ইট বসাতে হবে। তার মানে পুরো বাক্যটি হচ্ছে আই ডিডন্ট ইট রাইস, আমি ভাত খেলাম না। তার মানে প্রথম বাক্যটি ছিল আই এট রাইস, আমি ভাত খেলাম। এই নেগেটিভ করার দরুন বাক্যটি হলো আই ডিডন্ট ইট রাইস, আমি ভাত খেলাম না। তো উক্ত বাক্য যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কীরকম হয়, ডিড আই ইট রাইস। আর বাংলা অর্থ দাঁড়াচ্ছে আমি কি ভাত খেলাম। তার মানে অক্সিলারি ভার্ব ছিল না, ডু ভার্বের সাহায্য নিয়ে অক্সিলারি ভার্বটাকে আমরা সামনে আনলাম। তার মানে ডু ভার্ব আমাদের এই বাক্যটি সম্পূর্ণ করতে সাহায্য করলো। সেখানে ডু ভার্বের পাস্ট ফর্মটাকে আমরা ব্যবহার করলাম, ডিড আই ইট রাইস। একইভাবে এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে অর্থ দাঁড়াচ্ছে, বাক্য দাঁড়াচ্ছে ডিডেন্ট আই ইট রাইস, আমি কি ভাত খেলাম না, আমি কি ভাত খেলাম না। সুতরাং আগের বাক্যটির বাংলা ছিল ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেলাম। আর এই বাক্যটির অর্থ দাঁড়াচ্ছে ডিডেন্ট আই ইট রাইস, আমি কি ভাত খেলাম না। ওকে, এই বাক্যগুলোকে যদি আমরা আবার প্যাসিভ ভয়েসে বলতে চাই তাহলে আমাদের সেই পুরাতন একই সূত্র, বিভার্ব প্লাস ভার্বের 3 নম্বর রূপ। তার মানে এই বাক্যতেও যদি আমরা ইনক্লুড করতে পারি বিভার্ব প্লাস ভার্বের 3 নম্বর রূপ তাহলে আমরা প্যাসিভ সেন্সে বাক্যগুলো পাবো। আমাদের সেই একই কাজ করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তার মানে রাইস আগে সাবজেক্ট হিসেবে ছিল, এখন অবজেক্ট হিসেবে ছিল, এখন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, যেহেতু নাম কোনো পরিবর্তন হবে না, রাইস। ওকে, তো বিভার্ব প্লাস ভার্বের 3 নম্বর, তো আমরা বিভার্ব বসাবো। যেহেতু আমাদের বাক্যটা ছিল পাস্ট টেন্সে, সুতরাং আমাদের সাবজেক্টের পরের অংশ অবশ্যই পাস্ট টেন্সে বসাতে হবে। রাইস সাবজেক্ট,
তো এরপরে আমরা বিভার বসাবো। তো বিভার বসানোর ক্ষেত্রেও আমাদের খেয়াল রাখতে হবে যে সাবজেক্টের পরের অংশ অবশ্যই পাস্ট টেন্সে বসাতে হবে। তো বিভার্বেরও পাস্ট রূপ আছে, অ্যাম ইজ আর প্রেজেন্ট রূপ, আর ওয়াজ আর পাস্ট রূপ। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াজ ব্যবহার করা হয়। সাবজেক্ট বিভার্বের ক্ষেত্রে ওয়াজ ওয়ারের মধ্যে এখানে ওয়াজ ব্যবহার করা হয়। তো ওয়াজের পরে আবার ভার্বের 3 নম্বর রূপ বসাতে হবে, কারণ বিভার্ব প্লাস ভার্বের 3 নম্বর রূপ। তাহলে পুরো বাক্যটি হচ্ছে রাইস ওয়াজ ইটেন, ভাত খাওয়া হয়েছিল, ভাত খাওয়া হয়েছিল, রাইস ওয়াজ ইটেন, ভাত খাওয়া হয়েছিল। তো এই বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই, শুধুমাত্র মডেল অক্সিলারির পরে একটা নট, আর বাক্যটি হচ্ছে রাইস ওয়াজন্ট ইটেন, ভাত খাওয়া হয়নি, ভাত খাওয়া হয়েছিল। আর নেগেটিভ করার দরুন বাংলা আসতেছে ভাত খাওয়া হয়নি। ওয়াজ রাইস ইটেন, আমরা যদি এই বাক্যটাকে ইন্টারোগেটিভ হিসেবে ব্যবহার করি, তাহলে অক্সিলারি ভার্বটাকে বাক্যের প্রথমে বসাতে হবে। ওয়াজ রাইস ইটেন, ভাত কি খাওয়া হয়েছিল। আমরা এই বাক্যটাকে যদি নেগেটিভ করি, তাহলে মডেল অক্সিলারির পরে শুধু অক্সিলারি ভার্বের পরে শুধুমাত্র একটা নট বসাতে পারলেই আমাদের বাক্যটা নেগেটিভ হিসেবে পাবো, তার মানে তখন নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। ওয়াজন্ট রাইস ইটেন, ভাত কি খাওয়া হয়েছিল না, ভাত কি খাওয়া হয়েছিল না। মজার বিষয় কি হলো, আমরা এই বাক্যগুলোকে বড় করতে পারি। রাইস ওয়াজ ইটেন বাই মি, রাইস ওয়াজ ইটেন বাই মি, ভাত খাওয়া হয়েছিল আমার দ্বারা, রাইস ওয়াজ ইটেন বাই মি। এভাবে আমরা সবগুলোর পরেই বাই প্লাস একটা অবজেক্ট বসাতে পারলে বাক্যটি আরও একটু বড় হবে, যে কাজটা কার দ্বারা হয়েছিল সেটা আমরা পেয়ে যাব। আর একই বাক্য যদি আমরা ভবিষ্যতে, তার মানে ফিউচার টেন্সে ব্যবহার করি, তাহলে বাক্যগুলো এরকম হবে। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। এ বাক্যে নেগেটিভ করতে হলে আমাদের সেই চিরাচরিত একটা কাজ খুঁজতে হবে, অক্সিলারি ভার্ব আছে কিনা। তো এখানে অক্সিলারি ভার্ব আমরা পেয়ে গেছি। আর খুবই সহজ বিষয়টা, যে অক্সিলারি ভার্বের পরে একটা নট বসাতে হবে। আই উইল নট ইট রাইস, যেহেতু আমরা উইল নট না করে বাক্যের আরও সংক্ষিপ্ত রূপ ব্যবহার করেছি, তার মানে উইল নট যখন আমরা একসাথে যুক্ত করে দেখি তখন আর উইল নট লেখা যায় না, তখন আমাদের লিখতে হবে অন্ট। আই অন্ট ইট রাইস। প্রথম বাক্যের বাংলা ছিল আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। দ্বিতীয় বাক্যের বাংলা আই অন্ট ইট রাইস, আমি ভাত খাবো না। যেহেতু নেগেটিভ, তাই না বোধক একটা তথ্য পেতে হবে বাক্যতে। তো এই বাক্যকে আমরা ইন্টারোগেটিভ করব। আমরা জানি অক্সিলারি ভার্ব টেনে বাক্যের সামনে আনতে পারলে, প্রথম অক্সিলারি ভার্বটা টেনে যদি বাক্যের সামনে আনা যায়, তাহলে বাক্যটা ইন্টারোগেটিভ হয়। তো সেক্ষেত্রে আমাদের এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ছিল উইল। তো এখন আমরা উইলটাকে বাক্যের প্রথমে বসিয়ে দিচ্ছি। উইল আই ইট রাইস, আমি কি ভাত খাবো, আমি কি ভাত খাবো। এই বাক্যে যদি আমরা একটা নেগেটিভ সেন্স নট লাগিয়ে দিই, তাহলে বাক্যটি নেগেটিভ তথ্য দেবে, আর তখন নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে। আর তার বাংলা হবে এরকম, অন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাবো না, আমি কি ভাত খাবো না। তার মানে আমরা বাক্যগুলোর ইংরেজি টেকনিক্যালি পরিবর্তন করতে পারতেছি এবং বাংলাটাও কিন্তু টেকনিক্যালি পরিবর্তন করতে পারতেছি। সামান্য একটু পরিবর্তন করলে আমরা নতুন নতুন বাক্য বলতে পারতেছি। আর এই বাক্যেও আমাদেরকে প্যাসিভ করার ক্ষেত্রে একটা কাজ, বি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর, তার মানে ইনক্লুড করতে হবে শুধুমাত্র বি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর। তো এই বাক্যের মেন ভার্বটাকে আমাদের টার্গেট করতে হবে। মেন ভার্ব ছিল ইট, তো ইটের আগে আমাদের যে কাজটি করতে হবে, বি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর রূপ করতে হবে মেন ভার্বটাকে। তো ইটটাকে যদি আমরা কোনো একটা জায়গায় বসাই, তার আগে বি ভার্ব বসাতে হবে, তার মানে ইটকে 3 নম্বর রূপ করতে হবে ইটেন, তার পূর্বে বি ভার্ব। আর বি ভার্বের কোন ফর্ম বসাবো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, কোনটা বসাবো। আমাদের একটা তথ্য মনে রাখতে হবে, যে আমরা বলেছিলাম ডু ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে। তো আমরা জানি এম, ইজ, আর এর বেস ফর্ম হচ্ছে বি। সুতরাং আমাদের বাক্যটি হয়েছে রাইস উইল বি ইটেন, রাইস উইল বি ইটেন। যেহেতু আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হয়েছিল, তাই আমরা রাইসকে সাবজেক্ট হিসাবে নিই। আর যেহেতু আমাদের বাক্যটি ছিল ফিউচার টেন্সে, তাই শ্যাল অথবা উইল ব্যবহার করতে হবে। আমরা সবসময় উইল ব্যবহার করেছি, কারণ আমেরিকান ইংলিশে উইল ব্যবহার করে সব জায়গাতেই। তো আমরা উইল ব্যবহার করেছি। রাইস উইল,
আর আমাদের চিরাচরিত যে নিয়মটা যে বি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর রূপ সেটা ব্যবহার করতে হবে। রাইস উইল বি ইটেন, রাইস উইল বি ইটেন, ভাত খাওয়া হবে। এখন বাক্যটাকে আপনার মতন করতে পারেন, রাইস উইল বি ইটেন বাই মি অর বাই আস, যেটা ব্যবহার করেন। তো ভাত খাওয়া হবে, এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করি, রাইস অন্ট বি ইটেন, ভাত খাওয়া হবে না, নেগেটিভ করে দিলাম। তো এই বাক্যকে যদি আমরা এখন ইন্টারোগেটিভ করি, তাহলে অক্সিলারি ভার্বটাকে সামনে আনলাম, উইল রাইস বি ইটেন, ভাত কি খাওয়া হবে, ভাত কি খাওয়া হবে। অন্ট রাইস বি ইটেন, নেগেটিভ করলাম, তার মানে নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে হচ্ছে এরকম বাংলা, ভাত কি খাওয়া হবে না, অন্ট রাইস বি ইটেন, ভাত কি খাওয়া হবে না। এভাবে আমরা নতুন ভার্ব ব্যবহার করে আরও নতুন নতুন বাক্য বানাবো, প্র্যাকটিস করতে হবে। আমরা একই রকম সাবজেক্ট ব্যবহার করতেছিলাম, 3টা টেন্স ব্যবহার করলাম। এখন আমরা একটু ভিন্নভাবে, একটু ভিন্ন ধারায় যাই, যে আমরা সাবজেক্ট পরিবর্তন করি। ভার্বের অবস্থানটা ঠিক, ভার্ব পরিবর্তনের দায়িত্ব আমার না, ভার্ব আপনারা পরিবর্তন করবেন আর নতুন নতুন ভার্ব ব্যবহার করবেন, নতুন নতুন বাক্য তৈরি করবেন। আমি নতুন একটা সাবজেক্ট নিয়ে আসলাম, আই এর প্লুরাল ফর্মকে। আয়ের প্লুরাল হিসেবে আমরা জানি যে ব্যবহৃত হয় উই। তো এই বাক্যে আমরা উইকে সাবজেক্ট হিসেবে ধরে বাক্যগুলো আবার করার চেষ্টা করব। উই ইট রাইস, আমরা ভাত খাই। এই বাক্যকেও আমরা নেগেটিভ করার ক্ষেত্রে খুঁজবো যে কোনো নেগেটিভ, তার মানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাই অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের ডু ভার্ব এসে সাহায্য করলো এবং সে নিজে একটা নট বসিয়ে নিল পাশে। আর নেগেটিভ করার জন্য আমরা জানি যে অক্সিলারি ভার্বের পরে অবশ্যই একটা নট বসে। তো সেক্ষেত্রে বাক্যটি হয়েছে এরকম, উই ডোন্ট ইট রাইস, আমরা ভাত খাই না। এ বাক্য যখন আমরা ইন্টারোগেটিভ করেছি তখন এরকম হয়েছে, ডু উই ইট রাইস, আমরা কি ভাত খাই। তো এই বাক্যই যদি নেগেটিভ ইন্টারোগেটিভ হিসেবে ব্যবহৃত হয় তাহলে ডু এর পরে একটা নট বসে, ডোন্ট উই ইট রাইস, আমরা কি ভাত খাই না, আমরা কি ভাত খাই না। তো এই বাক্যকে আমাদের প্যাসিভ ভয়েস করতে হলে বি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর রূপ দিতে হবে। একটা বাক্যে ইনক্লুড করতে পারলেই একটা প্যাসিভ ভয়েস করতে পারবো আমরা, তার মানে বাক্যটি নতুন যে তথ্য পাবে সেটা বি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর রূপ। তো অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম আবার, রাইস যেহেতু প্রেজেন্ট টেন্সে তাই অ্যামিজারের ভিতরে একটা চুজ করতে হবে, ইজ, রাইস ইজ, সেই একই কাজ, বি ভার্ব পেয়ে গেছি। এবার বি ভার্বের পর ভার্বের 3 নম্বর রূপ, রাইস ইজ ইটেন। তো আমরা করতে পারি রাইস ইজ ইটেন বাই আস, বড় করতে পারি যে ভাত খাওয়া হলো আমাদের দ্বারা। এতটুকুই কিন্তু আমাদের বাক্যটা হয়ে গেছে, রাইস ইজ ইটেন। চাইলে বড় করতে পারেন, যে কার দ্বারা হয়েছে সেটাও করতে পারেন, রাইস ইজ ইটেন বাই আস। ওকে, রাইস ইজন্ট ইটেন, ভাত খাওয়া, ভাত খাওয়া হয়। প্রথমটা রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়। রাইস ইজন্ট ইটেন, ভাত খাওয়া হয় না। ইজ রাইস ইটেন, ভাত কি খাওয়া হয়। ইজন্ট রাইস ইটেন, ভাত কি খাওয়া হয় না। ওকে, আমরা পাস্ট টেন্সে এখন ব্যবহার করি, উই এট রাইস, আমরা ভাত খেলাম। নেগেটিভ করার ক্ষেত্রে আমাদের এখানেও কোনো অক্সিলারি ভার্ব নাই, তাই ডিডের সাহায্য নিলাম, যেহেতু ডিড ডু ভার্ব তাই সাবজেক্টের পরে ডু ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে, কারণ প্রথম বাক্যটা আমাদের ছিল পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে। তাহলে এই বাক্যটাও আমাদের সিম্পল পাস্ট টেন্সে করতে হবে, তার মানে সাবজেক্টের পরের অংশ অবশ্যই ভার্বের 2 নম্বর ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে ডিড ব্যবহার করলাম আমরা, ডিডন্ট আই ইট রাইস। আমরা মাতৃভাষায় একটু শেখার চেষ্টা করি, উই ইট রাইস, আমরা ভাত খেলাম। উই ডিডন্ট ইট রাইস, আমরা ভাত খেলাম না। ডিড উই ইট রাইস, আমরা কি ভাত খেলাম। ডিডন্ট উই ইট রাইস, আমরা কি ভাত খেলাম না। প্যাসিভ ভয়েস একটু করি, রাইস ওয়াজ ইটেন, ভাত খাওয়া হলো, ভাত খাওয়া হলো। রাইস ওয়াজ ইটেন বাই আস, ভাত খাওয়া হলো আমাদের দ্বারা। রাইস ওয়াজন্ট ইটেন,
রাইস ওয়াজন্ট ইটেন, ভাত খাওয়া হলো না। ওয়াজ রাইস ইটেন, ভাত কি খাওয়া হলো? ওয়াজন্ট রাইস ইটেন, ভাত কি খাওয়া হলো না। আমরা সমস্ত সময়গুলোকেই তিনটা ভাগে বলার চেষ্টা করতেছি, একটা বর্তমান, একটা অতীত আর একটা ভবিষ্যৎ। তো আমরা এই সময়টাকেও ভবিষ্যতে বলার চেষ্টা করি এখন। উই উইল ইট রাইস, উই উইল ইট রাইস, আমরা ভাত খাবো। এ বাক্য যেহেতু অক্সিলারি ভার্ব যুক্ত, তাই অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে দিলেই আমরা নেগেটিভ সেন্স পেয়ে যাচ্ছি। উই ওয়ান্ট ইট রাইস, আমরা ভাত খাবো না। উইল উই ইট রাইস, আমরা কি ভাত খাবো? ওয়ান্ট উই ইট রাইস, আমরা কি ভাত খাবো না। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমাদের যেটা দিতে হবে বি ভার্ব প্লাস ভার্বে 3 নম্বরও। তো আমরা একটু কাজ করি, অবজেক্টকে সাবজেক্ট করি রাইস, আর ফিউচারের জন্য আমাদের শ্যাল অথবা উইল, তার মানে উইল বসলো। এখন আমরা জানি যে মডেল অক্সিলারির পরে ভার্বের বেস্ট ফর্ম বসবে। তো উইলের পরে বি ভার্বের বেস্ট ফর্ম হিসেবে বি ব্যবহৃত হয়, কারণ আমরা জানি যে বি ভার্ব থেকেই সমস্ত ভার্বগুলোর জন্ম। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, টু বি, সবগুলো বি ভার্ব থেকে জন্ম। তো বেস্ট ফর্মটা আমরা খুঁজে নিয়ে আসলাম যে বি ভার্বের বেস্ট ফর্মটা হচ্ছে বি। রাইস উইল বি ইটেন। ওকে, রাইস উইল বি ইটেন, ভাত খাওয়া হবে। রাইস উইল বি ইটেন বাই আস, ভাত খাওয়া হবে আমাদের দ্বারা। তো নেগেটিভ করলে রাইস অন্ট বি ইটেন, ভাত খাওয়া হবে না। উইল রাইস বি ইটেন, ভাত কি খাওয়া হবে? অন্ট রাইস বি ইটেন, ভাত কি খাওয়া হবে না। এবার আমরা নতুন আর একটা সাবজেক্ট নিলাম, সেটা ইট। ইউ, ইউকে আমরা ব্যবহার করে দেখি যে ইউ দ্বারা কিভাবে আমরা এই বাক্যগুলো করতে পারি। ইউ ইট রাইস, তুমি বা তোমরা, তুমি বা তোমরা, এরকম ক্ষেত্রে আমরা ইউ ব্যবহার করি। ইউ ইট রাইস, তুমি বা তোমরা ভাত খাও। ইউ ডোন্ট ইট রাইস, এখানে আমরা তুমি ব্যবহার করি, তোমরা চাইলে তোমরা ব্যবহার করতে পারো ইউ এর বাংলা, সেটা তোমাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করবে। ইউ ডোন্ট ইট রাইস, তুমি ভাত খাও না। ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? ডোন্ট ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও না। এই বাক্যকে আমরা প্যাসিভ ভয়েসে বললে এরকম বলবো, রাইস ইজ ইটেন বাই ইউ, রাইস ইজ ইটেন বাই ইউ, ভাত কি খাওয়া হয় বাই ইউ, তোমার দ্বারা। রাইস ইজ ইটেন বাই ইউ, ভাত খাওয়া হয় তোমার দ্বারা। এখানে একটা বিষয় খেয়াল করুন যে ইউকে কিন্তু আমরা অবজেক্টিভ ইউ রেখেছি, কারণ আমরা জানি ইউ এর সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম একই রকম। সুতরাং আমরা ইউকে অবজেক্টিভ ইউই রেখেছি, কারণ পরিবর্তনের কোনো সুযোগ নাই, যেহেতু নিয়ম ফর্ম আমাদের এই তথ্যটা দিয়ে দিছে যে ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ। রাইস ইজ ইটেন বাই ইউ, ভাত খাওয়া হয় তোমার দ্বারা। রাইস ইজন্ট ইটেন, ভাত খাওয়া হয় না। ইজ রাইস ইটেন, ভাত কি খাওয়া হয়? ইজন্ট রাইস ইটেন, বড় করতে চাইলে বলতে পারি ইজন্ট রাইস ইটেন বাই ইউ, ভাত কি খাওয়া হয় না তোমার দ্বারা। ওকে, পরের স্লাইডে আমরা এই সময়টাকে পাস্ট টেন্সে বলেছি, এই একই সময়কে আমরা পাস্ট টেন্সে বলেছি। ইউ এট রাইস, ইউ এট রাইস, তুমি ভাত খেলে। নেগেটিভ করার জন্য যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, তাই আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু এর সাহায্য নিলাম। তো সে একই নিয়মটা আমরা বলেছি, শুধুমাত্র বাংলা অর্থগুলো বলে যাই। ইউ ডিডন্ট ইট রাইস, তুমি কি ভাত খেলে না, তুমি ভাত খেলে না। ইউ ইট রাইস, তুমি ভাত খেলে। ইউ ডিডন্ট ইট রাইস, তুমি ভাত খাওনি বা খেলে না, এরকম বাংলা। ডিড ইউ ইট রাইস, তুমি কি ভাত খেলে। ডিডন্ট ইউ ইট রাইস, তুমি কি ভাত খেলে না। এই বাক্যটাকে আমরা প্যাসিভে বলি, তাহলে এরকম হচ্ছে যে অবজেক্টকে সাবজেক্ট করলাম, রাইসকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। আর আমরা জানি যে বি ভার্ব হিসেবে আমরা
অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এর কোনটা ব্যবহার করব? তো যেহেতু পাস্ট টেন্সে তাই আমরা ওয়াজ ব্যবহার করতেছি। এখানে রাইস ওয়াজ ইটেন, ভাত খাওয়া হয় বা ভাত খাওয়া হলো, ভাত খাওয়া হলো। রাইস ওয়াজ ইটেন, ভাত খাওয়া হলো। রাইস ওয়াজ ইটেন বাই ইউ, ভাত খাওয়া হলো তোমার দ্বারা। রাইস ওয়াজন্ট ইটেন, ভাত খাওয়া হলো না। ওয়াজ রাইস ইটেন, ভাত কি খাওয়া হলো? ওয়াজন্ট রাইস ইটেন, ভাত কি খাওয়া হলো না। আমরা এই বাক্যকে ভবিষ্যতে এরকম ব্যবহার করেছি, ইউ উইল ইট রাইস, তুমি ভাত খাবে। যেহেতু আমরা মডেল অক্সিলারি, তার মানে অক্সিলারি ভার্ব পেয়ে গেছে, তার মানে এখন এরপরে নট বসাতে পারলে হয়ে যাবে। ইউ ওয়ান্ট ইট রাইস, তুমি ভাত খাবে না। উইল ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে? ওয়ান্ট ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে না। প্যাসিভে যেরকম হবে, রাইস উইল বি, রাইস উইল বি ইটেন, ভাত খাওয়া হবে। রাইস উইল বি ইটেন বাই ইউ, রাইস উইল বি ইটেন বাই ইউ, ভাত খাওয়া হবে তোমার দ্বারা। রাইস অন্ট বি ইটেন, রাইস অন্ট বি ইটেন, ভাত খাওয়া হবে, ভাত খাওয়া হবে না, ভাত খাওয়া হবে না তোমার দ্বারা। রাইস অন্ট বি ইটেন বাই ইউ, ভাত খাওয়া হবে না তোমার দ্বারা। উইল রাইস বি ইটেন, ভাত কি খাওয়া হবে? উইল রাইস বি ইটেন, ভাত কি খাওয়া হবে? অন্ট রাইস বি ইটেন, ভাত কি খাওয়া হবে না। এখানে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি হি। এটা একটু ব্যতিক্রম মনে হবে যে আমাদের থার্ড পারসন সিঙ্গুলারে একটা বিশেষ নিয়ম আছে যে সাবজেক্ট যদি ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এর পরের ঠিক পরের ভার্বের সাথে এস বাই এস যোগ হয়ে বসে। এটা ভার্বকে সিঙ্গুলার করার জন্য একটা বিশেষ রূপ, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এর পরের ভার্বের সাথে এস বাই এস যোগ হয়ে বসে। তো আমরা এখানে যে ভার্বটা পেয়েছি, ইট ভার্বের সাথে এস যোগ করে আমরা বাক্যটি বলেছি হি ইটস রাইস, সে ভাত খায়। তো আমরা যখন এই বাক্য নেগেটিভ করব, তো নেগেটিভ করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হয় যে বাক্য কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, সেহেতু আমাদের ডু ভার্বের সাহায্য নিতে হবে। আর আমরা জানি ডু ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড এগুলো ব্যবহার করা হয়। তো আমরা এখানে ডাজ ব্যবহার করব, কারণ ডাজ ব্যবহার করলে আমরা যে সুবিধা পাবো, ডু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত, তার মানে এখানে ইএস যুক্ত একটা ভার্ব পেয়ে যাব, হি ডাজ। যেহেতু নেগেটিভ করব তাহলে আমাদের করতে হবে হি ডাজন্ট, হি ডাজন্ট ইট। আমরা জানি যে ডু ভার্বের পরেও ভার্বের বেস ফর্ম বসে, তার মানে আমরা এখন ইটস আর রাখতে পারতেছি না, যেহেতু এর বেস ফর্ম ছিল ইট, সুতরাং আমাদের ইট করতে হবে। হি ডাজন্ট ইট রাইস, হি ডাজন্ট ইট রাইস। ওকে, সে ভাত খায় না, হি ডাজন্ট ইট রাইস, সে ভাত খায় না। ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়? ডাজন্ট হি ইট রাইস, সে কি ভাত খায় না। বাক্যগুলোকে প্যাসিভে বললে এরকম হবে, রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়। রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়। রাইস ইজ ইটেন বাই হিম, ভাত খাওয়া হয় তার দ্বারা। রাইস ইজ ইটেন বাই হিম। আমরা বাক্যটাকে বড় করতে চাইলে এরকম করতে পারি, রাইস ইজ ইটেন বাই ইউ, ভাত খাওয়া হয় তার দ্বারা। রাইস ইজন্ট ইটেন, ভাত খাওয়া হয় না। ইজ রাইস ইজ ইটেন, ইজ রাইস ইটেন, ভাত কি খাওয়া হয়? ইজন্ট রাইস ইটেন, ভাত কি খাওয়া হয় না। এখানে আমরা পাস্ট টেন্স, তার মানে সিম্পল পাস্ট যুক্ত বাক্য করেছে। হি এর পরে ইট ভার্বের পাস্ট রূপ ব্যবহার করেছে। হি এট হয়েছে, এবার হি এট রাইস। সেই আগের নিয়মগুলো আমরা এই নিয়মটা জানি। যেহেতু এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম না, সুতরাং এখানে কোনো সূত্র খাটবে না, এখানে আগের নিয়মগুলো ফলো করতে হবে। হি ডিডন্ট ইট রাইস, আমরা বাংলাতে শেখার চেষ্টা করি একটু। হি ইট রাইস, সে ভাত খেলো। হি ডিডন্ট ইট রাইস, সে ভাত খেলো না। এখানেও সেই বিষয়টা খেয়াল রাখতে হবে, ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাই ডিডন্ট এরপরে ইট ব্যবহার করা লাগছে। হি ডিডন্ট ইট রাইস, সে ভাত খেলো না। ডিড হি ইট রাইস, সে কি ভাত খেলো? ডিডন্ট হি ইট রাইস, সে কি ভাত খেলো না। প্যাসিভে আমাদের বাক্যটা এরকম হবে, রাইস ওয়াজ ইটেন, রাইস ওয়াজ ইটেন বাই হিম, ভাত খাওয়া হলো না তার দ্বারা। রাইস ওয়াজ ইটেন, রাইস ওয়াজ ইটেন বাই হিম, ভাত খাওয়া হলো না তার দ্বারা। ভাত খাওয়া হলো তার দ্বারা। রাইস ওয়াজ ইটেন
ভাত খাওয়া হলো তার দ্বারা, রাইস ওয়াজ ইটেন বাই হিম, ভাত খাওয়া হলো তার দ্বারা। রাইস ওয়াজন্ট ইটেন বাই হিম, ভাত খাওয়া হলো না তার দ্বারা। ওয়াজ রাইস ইটেন, ভাত কি খাওয়া হলো, রাইস ওয়াজ রাইস ইটেন, ভাত কি খাওয়া হলো। ওয়াজন্ট রাইস ইটেন, ভাত কি খাওয়া হলো না, রাইস ওয়াজন্ট রাইস ইটেন, ভাত কি খাওয়া হলো না। ফিউচার টেন্সে হি উইল ইট রাইস, সে ভাত খাবে। মডেল অক্সিলারি, তার মানে অক্সিলারি ভার্বের পরে নট। হি ওয়ান্ট ইট রাইস, সে ভাত খাবে না। উইল হি ইট রাইস, সে কি ভাত খাবে। ওয়ান্ট হি ইট রাইস, সে কি ভাত খাবে না। প্যাসিভে অবজেক্ট কি সাবজেক্ট, রাইস উইল বি, মডেল অক্সিলারি পরে ভার্বের বেস্ট ফর্ম, রাইস উইল বি ইটেন, ভাত খাওয়া হবে। রাইস উইল বি ইটেন বাই হিম, ভাত খাওয়া হবে তার দ্বারা। রাইস উইল বি ইটেন, ভাত খাওয়া হবে। রাইস ওয়ান্ট বি ইটেন, ভাত খাওয়া হবে না। উইল রাইস বি ইটেন, ভাত কি খাওয়া হবে। ওয়ান্ট রাইস বি ইটেন, ভাত কি খাওয়া হবে না। আপনাদের অনুশীলনের জন্য এখানে 10টি ভার্ব দিয়ে দেওয়া আছে। আমাদের প্রত্যেকটা ভিডিওতে এরকম 10টি ভার্ব গিফট করা হবে। আপনারা আপনাদের দক্ষতা উন্নয়নের জন্য ভার্বগুলোকে ব্যবহার করবেন। আমরা ঠিক যেরকম সাবজেক্ট ব্যবহার করেছি, এরপরে একটা ভার্ব নিছি। আর এখান থেকে আপনারা যদি প্রতিদিন 2-4-5 মিনিট করে এক একটা ভার্ব দিয়ে এরকম অনুশীলন করতে থাকেন, তাহলে অবশ্যই উন্নয়ন হবে। সুতরাং একটি ভার্ব নিন আর আমাদের মতন এক একটা ধাপ, এক একটা স্তর পার করতে থাকুন, অনুশীলন করুন। খুব কম মুহূর্তে ইংরেজি আপনার হাতে নাগালে চলে আসবে ইনশাআল্লাহ।